একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। পরিসংখ্যান প্রথমপত্র অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আমরা গতদিন কেন্দ্রীয় প্রবণতা 5টি শ্রেণী বিভাগ কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের করেছিলাম। আজকে আমরা সেই 5টি শ্রেণী বিভাগের একটি প্রথম যে বিভাগটি গাণিতিক গড়, সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তোমরা সকলেই মনোযোগ সহকারে ক্লাসটি দেখো। আমরা আজকে গাণিতিক গড় নিয়ে আলোচনা করব। গাণিতিক গড় ইংলিশে যেটা আমরা অ্যারিথমেটিক মিন হিসেবে জানি, অ্যারিথমেটিক মিন। কোনো তথ্য সারি বা নিবেশনের তথ্যগুলোর সমষ্টিকে উহার মোট পদ সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে গাণিতিক গড় বলে। গাণিতিক গড়কে সাধারণত am বা x বার বা y বার ইত্যাদি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে কোনো তথ্য সারি বা নিবেশনের তথ্যগুলোর সমষ্টিকে মোট পদ সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে গাণিতিক গড় বলে। গাণিতিক গড়কে সাধারণত আমরা am বা x বার বা y বার ইত্যাদি দ্বারা প্রকাশ করতে পারি। তো am সমান সামেশন xi বাই n, m সমান সামেশন xi বাই n। এটা হলো আমরা ওই যে গতদিন বলেছিলাম যে তথ্য সারি দুই ধরনের, একটা হলো অশ্রেণীকৃত বা অবিন্যস্ত তথ্য সারি, আর একটা হলো শ্রেণীকৃত বা বিন্যস্ত তথ্য সারি। মানে অশ্রেণীকৃত তথ্য সারির ক্ষেত্রে অশ্রেণীকৃত তথ্য সারি অর্থাৎ যেখানে আমার গণ সংখ্যা থাকবে না, তখন আমার সূত্রটা হবে কি সামেশন x, অর্থাৎ x এর যে মানগুলো আছে সেগুলোর সমষ্টি নিয়ে তা পদ সংখ্যা দ্বারা ভাগ। তোমরা এটা আগের 9-10 চলে এসেছো। সাধারণভাবে যেটাকে আমরা গড় বুঝি সেটাই হলো তোমার এই অশ্রেণীকৃত বা অবিন্যস্ত তথ্য সারির ক্ষেত্রে সেটা তোমার গাণিতিক গড়ের সূত্রটা যে x এর মানগুলোকে যোগ করে দিয়ে মোট তথ্য সংখ্যা বা পদ সংখ্যা দ্বারা আমরা ভাগ করে দিই। আর যদি তথ্য সারিটা শ্রেণীকৃত বা বিন্যস্ত তথ্য সারি হয়, শ্রেণীকৃত বা বিন্যস্ত তথ্য সারির ক্ষেত্রে অর্থাৎ যখন গণ সংখ্যা থাকবে, অর্থাৎ f এর মান থাকবে, গণ সংখ্যা মানে হলো f দ্বারা আমরা প্রকাশ করি, তখন m হবে তোমার কি সামেশন সাথে একটা কি হয়েছে f গুণ হয়েছে, সামেশন fi xi বাই ক্যাপিটাল N, সামেশন fi xi বাই ক্যাপিটাল N। এটা হলো শ্রেণীকৃত বা বিন্যস্ত তথ্য সারির ক্ষেত্রে। ঠিক আছে, অর্থাৎ am এর আমরা দুইটা করে, একটা হলো অশ্রেণীকৃত তথ্য সারির ক্ষেত্রে গাণিতিক গড়, আরেকটা হলো শ্রেণীকৃত বা বিন্যস্ত তথ্য সারির ক্ষেত্রে গাণিতিক গড়। তো তাহলে এটা হলো আমার গাণিতিক গড়ের সূত্র। এখন আমরা একটা উদাহরণ দেখতে পারি যে 5 জন শ্রমিকের বয়স যথাক্রমে 25, 27, 28, 30 ও 26, তাদের বয়সের গড় কত বা গাণিতিক গড় কত। ঠিক আছে, এই উদাহরণটা যদি আমরা করতে যাই সেই ক্ষেত্রে দেখো, প্রথমে তুমি খেয়াল করবে যে এই তথ্য সারিটা তোমার অশ্রেণীকৃত আছে না শ্রেণীকৃত আছে। তাহলে আমরা এখানে দেখলাম যে তথ্য সারিটা অশ্রেণীকৃত। অশ্রেণীকৃত তথ্য সারির ক্ষেত্রে আমার এই যে প্রথম সূত্রটা হবে, তাহলে প্রথম সূত্রটা আমরা দেখি। প্রথম সূত্রটা আমরা ব্যবহার করব এই উদাহরণটির ক্ষেত্রে।
তাহলে এখানে আমরা লিখব কি যে আমরা জানি গাণিতিক গড় m সমান সামেশন xi বাই n। তার মানে কি এই মানগুলো জাস্ট আমরা যোগ করে দেব, নিচে তথ্য সংখ্যা দ্বারা ভাগ করে দেব। তাহলে 25 প্লাস 27 প্লাস 28 প্লাস 30 প্লাস 26, n এর মান হলো তোমার 5। তাহলে 136 বার 5 সমান 136 বার 5 সমান হলো 27.20। তাহলে শ্রমিকদের গড় বয়স হবে কি তোমার 27.20। ঠিক আছে। তাহলে অশ্রেণীকৃত তথ্য সারির ক্ষেত্রে অর্থাৎ যখন গণসংখ্যা নিবেশন থাকবে না তখন আমরা কিভাবে গাণিতিক গড় নির্ণয় করতে পারি তা তোমরা দেখতে পারলে। এখন আমরা একটা শ্রেণীকৃত বা গণসংখ্যা নিবেশন থাকলে কিভাবে গাণিতিক গড় নির্ণয় করতে পারি সে সম্পর্কিত একটি উদাহরণ আমরা আসলে দেখব। বনপাড়া ডিগ্রি কলেজের ছাত্রদের প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন দেওয়া হবে। বনপাড়া ডিগ্রি কলেজের ছাত্রদের প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন দেওয়া হলো। তাহলে প্রাপ্ত নম্বর দেওয়া আছে আর তোমার ছাত্র সংখ্যা দেওয়া আছে 10 থেকে 14, 15 থেকে 19, 20 থেকে 24, 25 থেকে 29, 30 থেকে 34। আর ছাত্র সংখ্যা হলো 20, 22, 30, 32, 36। এটা প্রশ্নে এতটুকু তোমার দেওয়া আছে। এখন যদি আমরা বলি গাণিতিক গড় নির্ণয় করো, এখন আমরা বললাম যে গাণিতিক গড় নির্ণয় করো। তাহলে খেয়াল করো, দেখো এখানে প্রাপ্ত নম্বর দেওয়া আছে, ছাত্র সংখ্যা দেওয়া আছে। অর্থাৎ ছাত্র সংখ্যা কিন্তু তোমার কি এখানে গণসংখ্যা অর্থাৎ f, ছাত্র সংখ্যাকে আমরা করতে পারি। কাজে f আছে, আবার শ্রেণী করা আছে, আর এটা আমরা তাহলে দ্বিতীয় সূত্রটা ব্যবহার করতে হবে। ঠিক আছে। তো আমরা জানি কি যে আমরা জানি এটা যদি আমরা নির্ণয় করতে যাই, আমরা জানি গাণিতিক গড়, এই দেখো এখানে আমরা দ্বিতীয় সূত্রটা ব্যবহার করব, সামেশন
fi গুণ xi বাই ক্যাপিটাল এন। ক্যাপিটাল এন এই যে তোমার বড় সংখ্যার মানগুলো যোগ করলে আমরা ক্যাপিটাল এন পাই, বড় হাতের এন এর মান পাই। তাহলে এখানে বড় হাতের এন এর মান কত হয় তোমার? এখানে বড় হাতের এন এর মান আসবে যোগ করলে, মানগুলো যোগ করলে 140। তাহলে n পেয়ে গেলাম, f ও আমার জানা আছে, x দেখো x এর মানগুলো কিন্তু একটা একটা সিঙ্গেল মান থাকা দরকার ছিল, তো এখানে কিন্তু আমার দুইটা করে যে 10 থেকে 14, 15 থেকে 19, 20 থেকে 24, 25 থেকে 29, 30 থেকে 34 দুইটা করে মান। সেজন্য আমাদের এটা একটাতে নিতে হবে। একটাতে নেওয়ার নিয়মটা হলো মধ্যবিন্দু বের করতে হবে। মধ্যবিন্দুকে আমরা x বলবো, ঠিক আছে? মধ্যবিন্দু হবে তোমার x। তাহলে মধ্যবিন্দু কিভাবে নির্ণয় করে? 10 আর 14 যোগ করে 2 দ্বারা ভাগ, প্রত্যেকটা এই দুইটা শ্রেণীর মান যোগ করে 2 দ্বারা নিম্ন সীমা আর ঊর্ধ্ব সীমা যোগ করে আমরা 2 দ্বারা ভাগ করলে মধ্যবিন্দু পাই। তাহলে 10 যোগ 14 মানে 24, 2 দ্বারা ভাগ দিলে 12, তারপরে এটা আসবে 17, 22, 27, 32। এবার আমরা আরেকটা ঘর বানালাম, সেটা হলো আমার দেখো এখানে f আর x এর মান গুণ করে সেই মানগুলোকে সামেশনে যোগ করতে বলা হয়েছে। তাহলে আমি এই জায়গায় একটা ঘর লিখলাম যে f i x, অর্থাৎ এই f এর মান আর x এর মান গুণ। তাহলে 20 আর 12 গুণ করলে আমরা পাবো 240। এই 22 আর 17 গুণ করলে আমরা পাবো কত? 374। তারপরে এটা 660, 864, 30 আর 22 গুণ করলে 660, 864, 32 আর 27 গুণ করলে 36 আর 32 গুণ করলে 1152। এবার এইটার সামেশন বলছে, তার মানে এগুলা এই মানগুলা সব যোগ করলে আমরা পাই 3290। এখন আমরা এখানে মান বসিয়ে দেব। 3290 ভাগ n এর মান হলো 140 সমান আমরা পাবো ভাগ করলে 23.2350। এটি তোমার অ্যান্সার। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কিভাবে অশ্রেণীকৃত বা অবিন্যস্ত তথ্যের ক্ষেত্রে কিভাবে গাণিতিক গড় নির্ণয় করতে পারি সেটাও দেখলাম। আবার শ্রেণীকৃত বা বিন্যস্ত তথ্য সারির ক্ষেত্রে কিভাবে আমরা গাণিতিক গড় নির্ণয় করতে পারি সেই জিনিসটাও দেখলাম। আশা করি তোমরা এই দুইটা পদ্ধতি সম্পর্কে ধারণা পেয়েছো। আমরা গাণিতিক গড় সংক্রান্ত সমস্যাগুলো এভাবে সমাধান করব। বইতে আরো অনেক উদাহরণ দেওয়া আছে, তোমরা সেগুলো বাসায় প্র্যাকটিস করবে। সামনের দিন আমরা জ্যামিতিক গড় কিভাবে নির্ণয় করতে হয় সেগুলো সম্পর্কে ইনশাআল্লাহ ধারণা লাভ করব। সে অবধি তোমরা সকলে ভালো থাকো। আজকের মতো অনলাইন ক্লাস এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।